বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, পড়ছিলাম ইসলামী ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ক্রুশেদ সিরিজের তৃতীয় সিজন। এটি মুসলিম বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর গৌরবগাথার ওপর রচিত একটি অনবদ্য উপন্যাস। আপনারা জানেন, আপনাদের প্রিয় চ্যানেল বইয়ের মলাটে ইতোমধ্যেই সিরিজটির প্রথম ও দ্বিতীয় সিজন দিয়ে রেখেছে। সুতরাং যারা এখনও পূর্বের সিজনগুলো শুনেননি তাদেরকে আহ্বান করি উপন্যাসের কনটেক্সট বোঝার জন্য অবশ্যই বাকি সিজনগুলো শুনে আসবেন। আজকে পড়ছে উপন্যাসটির তৃতীয় সিজনের পঞ্চম পর্ব, এবং এই পর্বটির মাধ্যমেই শেষ হবে ক্রুশেদ সিরিজের ফেরাউনের গুপ্তধন বইটি। পরবর্তী অর্থাৎ ষষ্ঠ পর্বে আমরা সিরিজের আরেকটি বই উপকূলের সংঘর্ষ বইটি পড়ব। আর হ্যাঁ, বইয়ের মলাট চ্যানেলের কন্টেন্টগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। রহিম বণিককে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ও নুরুদ্দিন জঙ্গির বিরুদ্ধে উত্তেজিত করতে চেষ্টা করত। কথায় কথায় সে তাদের অভিশাপ দিত এবং আশা প্রকাশ করত একদিন ক্রুশেড বাহিনী সমস্ত আরব ও মিশরের উপরে আধিপত্য বিস্তার করবে। তার কথায় মুসলমানদের বিরুদ্ধে তার চরম ঘৃণা ও ক্ষোভ থাকত। ক্রুশেড বাহিনী যেন একজন মুসলমানকেও বাঁচিয়ে না রাখে সেজন্য সুযোগ পেলে অফিসারদের কাছে আবেদন করত। কখনো কখনো সে এত বেশি অস্থির ও উত্তেজিত হয়ে উঠত যা বলার মতো নয়। সে লাগামহীনভাবে বিড়বিড় করে বলতো, আমি আকরার মুসলমানদের রক্ত পান করব। বণিক তাকে সান্ত্বনা দিয়ে বলতো, তুমি শান্ত হও, ক্রুশেড বাহিনী তোমার আশা পূরণ করে দেবে। সে ক্রুশেড বাহিনীর সেই সব সামরিক অফিসারদের গালমন্দ করত যারা আকরায় আরাম এসে বসে আছে। সে মুসলমানদের হত্যা করার পরিকল্পনা করত এবং কিভাবে মুসলমানদের পরাজিত করবে তার জন্য সব যুদ্ধ পরিকল্পনা ও নকশা তৈরি করত, যা দেখে বণিক চমৎকৃত হয়ে যেত। বণিক সামরিক বাহিনীর অনেক গোপন তথ্য জানত। মাঝে মাঝে রহিমের উদ্ভট ও নিত্য নতুন যুদ্ধ পরিকল্পনা দেখে তা সংশোধন করে দিত। তার পরিকল্পনায় কোথায় কি ভুল ত্রুটি আছে ধরিয়ে দিত। এইসব কথার ফাঁকে এমন অনেক সামরিক গোপন বিষয় বেরিয়ে আসতো, যে বিষয়গুলো সামরিক অফিসার ছাড়া অন্য কারো জানার কথা না। দিন দিন আলিশা তার প্রতি ঝুঁকে পড়ে। রহিম শুরুর থেকেই তাকে তার দায়িত্ব পালনের অন্যতম হাতিয়ার ধরে রেখেছিল। কিন্তু আলিশার হৃদয় উজাড় করা প্রেম রহিমের অন্তরেও ভালোবাসার সৃষ্টি করে। রহিম সিদ্ধান্ত নেয় দায়িত্ব পালন করে দেশে ফেরার সময় সে আলিশাকেও তার সঙ্গে কায়রো নিয়ে যাবে। তাকে মুসলমান বানিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু তাদের কারো জানা ছিল না ক্রুশেড বাহিনীর একজন বড় অফিসার তাদের প্রতি কড়া দৃষ্টি রেখে চলেছে। রেজাউল জাওয়াও প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা ছিল। আস্থা বলে এক বড় অফিসারের ঘোড়া প্রতিপালনের দায়িত্ব পেল সে অফিসার অনুভব করল রেজাউল কোনো সাধারণ সহিস বা রাখাল নয়, বরং ছেলেটি তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। যখন অফিসার আস্থা বলে আসে, সে তখন তাকে জিজ্ঞেস করে, সালাহউদ্দিন আইয়ুবীকে আপনারা কবে পরাজিত করবেন? আবার হয়তো কখনো জিজ্ঞেস করে, সুলতান আইয়ুবের সৈন্যদের মধ্যে এমন কি গুণ আছে যা ক্রুশেড বাহিনীর নেই? কেন ক্রুশেড বাহিনী মুসলমানদের শেষ করতে পারছে না? একদিন সে অফিসারকে এমন কিছু কথা বলে যাতে অফিসার নিঃসন্দেহ হয়ে যায় এই লোক একজন সমর বিশারদ না হলেও কোনো মতেই তাকে একজন সহিস বলা যায় না। সহিসের মুখ থেকে এমন কথা বের হতে পারে না। সে অফিসার তাকে বলল, তুমি কে? তোমার পেশা তো সহিস হতে পারে না। আপনাকে কে বলেছে আমার পেশা সহিস? রেজাউল বলল, আমি ক্র্যাকে ঘোড়ার মালিক ছিলাম। আমি যদিও সৈন্য বিভাগে ছিলাম না, তবে আমার 2 ঘোড়া যুদ্ধে গিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে ঘোড়ার মালিক এখন আস্তাবলের সহিস। এতে আমার কোনো দুঃখ নেই যে আমার এই দুর্গতির জন্য দায়ী। আপনি যদি সেই সুলতান আইয়ুবীকে পরাজিত করতে পারেন, তবে আমার আর কোনো আফসোস থাকবে না। আমি বাকি জীবন আপনার জুতা পালিশ করে কাটিয়ে দেব। সুলতান আইয়ুবীর ভাগ্যে পরাজয় লেখা হয়ে গেছে, ফ্রান্সিস, অফিসার রেজাউলকে বলল। কিন্তু কেমন করে? রেজাউল বলল, যদি আপনারা ক্রাক ও সুবাকের ওপর আক্রমণ চালিয়ে মুসলমানদের অবরোধ করে তাদের পরাজিত করার কথা ভেবে থাকেন, তবে ভুল করবেন।
মুসলমানরা আমাদের অবরোধ করে যেভাবে জয়ী হয়েছে সেরূপ করে আপনারা যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। সালাহুদ্দিন আইয়ুবী ও নুরুদ্দিন জঙ্গি যুদ্ধের ওস্তাদ। তারা আমাদের সৈন্যদেরকে কেল্লা থেকে অনেক দূরেই বাধা দেওয়ার ব্যবস্থা করবে। যদি এমন কোনো আক্রমণ করা যায় যা সুলতান আইয়ুবের ধারণা ও পরিকল্পনার বাইরে, তবেই সাফল্যের আশা করা যায়। তখন দেখা যাবে আইয়ুবীয় জঙ্গি কেল্লাতেই বসে আছে, আর আপনারা মিশরের ওপর আধিপত্য বিস্তার করে বসে আছেন। তাই হবে। অফিসার একটু অর্থপূর্ণ হাসি হেসে বলল, সমুদ্রে কোনো দুর্গ থাকে না, মিশরের সমুদ্র তীরেও কোনো দুর্গ নেই। অতএব আইয়ুবী জানার আগেই আমরা মিশরের ওপরে খ্রিস্টীয় শাসন কায়েম করব। এভাবেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। তারপর রেজাউল ওই অফিসারের কাছ থেকে গোপনীয় কৌশলে আরও অনেক তথ্য আদায় করে নেয়। শত্রুরা তাদের যুদ্ধের গোপনীয়তা বিস্তারিত ব্যাখ্যা করে বলে বেড়ায় না। সতর্ক বুদ্ধিমান গোয়েন্দারা ইশারা ইঙ্গিত থেকেই অনেক বেশি বুঝে নেয়। নিজের বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে এমন সব গোপন তথ্য উদ্ধার করে যুদ্ধের ময়দানে যার মূল্য অনেক। রহিম ও রেজাউল প্রতি রোববার সকালেই গির্জায় যেত এবং ইমরানের সাথে সাক্ষাৎ করত। ওখানেই তারা ইমরানের কাছে তাদের গত সপ্তাহের কাজের রিপোর্ট দিত। রহিম ইমরানকে বলল, বণিকের মেয়ে আলিসা আমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। ইমরান বলল, তার ভালোবাসায় আঘাত দেবে না। আবার এই ভালোবাসার খবর পরিবারে জানাজানি হয়ে গেলে কি প্রতিক্রিয়া হবে তা না বুঝে এই প্রেমের কথা প্রকাশ হতে দিবে না। দিলে তোমাকে ওরা ওদের বাড়ি থেকে বের করে দিতে পারে। রহিম, প্রেম করো আর যাই করো, সবসময় মনে রেখো তুমি একজন গোয়েন্দা। অসাবধানে তুমি আবার তার ভালোবাসায় তলিয়ে যেও না। কিন্তু রহিম আলিসার যৌবন ও সৌন্দর্যে প্রায় তলিয়ে যাচ্ছে। আলিসা তাকে কথাও বলে দিয়েছে তাদের বিয়ে শুধু তখনই সম্ভব যদি সে বাড়ি ও আকরা শহর থেকে পালিয়ে অন্য কোথাও যেতে পারে। কেননা তার বাবা কোনো এক সামরিক অফিসারের সাথে সম্পর্ক করার তালে আছে। এই অবস্থার কথা অবশ্যই রহিম ইমরানকে জানায়নি। অল্পদিনে ইমরান পাদ্রী সাহেবের একান্ত আপন ও ঘনিষ্ঠজন হয়ে উঠল। সে এমন নৈকট্য লাভ করল যে সে পাদ্রীর একজন গোপন পরামর্শদাতা হয়ে গেল। পাদ্রীকে সে যেসব প্রশ্ন করত তার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ থাকত। পাদ্রী সাহেব তার জানার আগ্রহ দেখে অবাক হয়ে যেতেন। পাদ্রী অবসর সময়েও তাকে ধর্মীয় পাঠ দান করতেন। তিনি ইমরানের মনে এই কথা বদ্ধমূল করতে চেষ্টা করতেন যে খ্রিস্টীয় মতবাদের দায়িত্ব হলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ইসলামকে নিশ্চিহ্ন করা। এই উদ্দেশ্য নিয়ে ক্রুশের যুদ্ধ শুরু করা হয়েছে, আর এর জন্য যে উপকরণ প্রয়োজন তাই ব্যবহার করা হবে। প্রয়োজনে মুসলমানদেরকে হত্যা করা হবে। তাদেরকে যে কোনো পদ্ধতি প্রয়োগ করে খ্রিস্টীয় ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ না করে তবে তাদেরকে ইসলামের আদর্শ থেকে সরাতে হবে। মুসলমানদেরকে পাপের সাগরে ডুবিয়ে দিতে পারলেও এই উদ্দেশ্য সফল হয়। এর জন্য প্রথম কাজ হলো নিজেদের নারীদেরকে এই পথে এগিয়ে দেয়া। এই নারীরা মুসলিম নারী সমাজকে পথে নামাবে। যুবতী নারীদেরকে লেলিয়ে দিতে হবে মুসলমান যুবক, শাসক, সমাজপতি এবং রাজনৈতিক নেতাদের পেছনে। এইসব নারীরা তাদের সকল মহৎ কার্যকলাপ ও শুভ উদ্যোগ বানচাল এবং ধ্বংস করে দেবে। পাদ্রী ইমরানকে আরও জানালো, ইহুদিরাও মুসলমানদের শত্রু। তারাও তাদের নারী সমাজকে এই কাজে লাগিয়ে দিয়েছে। মুসলমানদের ধ্বংস করবার জন্য ইহুদি নারীদেরকে এই কাজে সহযোগিতা করতে হবে। মুসলমানদেরকে মুসলিম জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলিয়ে দিতে হবে। দৈহিকভাবে সম্ভব না হলে এভাবেই মুসলমানদেরকে মানসিকভাবে দুনিয়া থেকে উচ্ছেদ করতে হবে। এজন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাই করতে হবে। এই পদ্ধতি খারাপ, নাজায়েজ, উৎপীড়নমূলক, লজ্জাস্কর এ ধরনের কোনো প্রশ্ন তোলা যাবে না। ইমরান পাদ্রীর কাছ থেকে এসব কথা শুনত আর এমন ভাব দেখাতো যে এতে সে খুবই খুশি হয়েছে। সুযোগ পেলেই সে কাজে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। পাদ্রীর কাছে সামরিক অফিসার, সরকারি অফিসার সহ সব শ্রেণীর লোকই আসত। সে সময় ক্রুসেডারদের বড় দুর্দিন। তারা একের পর এক দুটি যুদ্ধে পরাজয় বরণ করেছে। সেখান থেকে পালাতে হয়েছে খ্রিস্টানদের। তাদের জানমালের প্রচুর ক্ষতি হয়েছে। সেজন্য আকরা শহর ও দুর্গের প্রতিটি লোকের মুখে একটি কথাই গুঞ্জরিত হতো, কবে প্রতিশোধ নেওয়া হবে, কবে আক্রমণ করা হবে দুর্বৃত্ত মুসলমানদের। পাদ্রীর মাহফিলে এছাড়া অন্য কোনো আলোচনাই ছিল না।
ইমরান সেখানে থেকে মূল্যবান তথ্য সংগ্রহ করতে লাগলো। সে এটাও জানতে পারল মুসলমানদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগে খ্রিস্টানরা সক্রিয় হলেও আসলে খ্রিস্টান সরকারগুলোর মধ্যে কোনো ঐক্য নেই। তাদের বহু সম্রাট ও বহু রাষ্ট্র, সকলে এক ধর্মের অনুসারী বলে সবাই ক্রুশ চিহ্নের উপর হাত রেখে শপথ করেছে ইসলামকে ধ্বংস ও নির্মূল করার। কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে রয়েছে বিশাল ফাটল। তাদের মধ্যে এমন দেশও ছিল যারা গোপনে মুসলমানদের সাথে শান্তি চুক্তি করত আর প্রকাশ্যে খ্রিস্টান ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের প্রস্তুতি নিত। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্যার জেমিনুয়েল। সে একটি যুদ্ধের ময়দানে সুলতান নুরুদ্দিন জঙ্গির সাথে আপোষ চুক্তি করে যুদ্ধবন্দী বিনিময় করে নেয়। এরপর স্যার জেমিনুয়েল অন্যান্য খ্রিস্টান সরকারকেও এজন্য গোপনে উস্কানি দিতে থাকে, এই আশায় যে এতে সফল হলে খ্রিস্টানরা তাকে এককভাবে আপোষকামী বলে অভিযুক্ত করতে পারবে না। অন্যদিকে সকলের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আক্রমণ চালানোর প্রচেষ্টার সাথেও সে সম্পৃক্ত রইল। এই আক্রমণকে দুটি অংশে ভাগ করা হলো। একটি আক্রমণ হবে নুরুদ্দিন জঙ্গির ওপর, দ্বিতীয়টি মিশরের ওপর। এ সময় নুরুদ্দিন জঙ্গি ক্রাক শহরে অবস্থান করছিলেন। পাদ্রী খ্রিস্টান শাসকদের ফাটলের খবর সবই জানতেন, এ কারণে তিনি খুবই পেরেশানির মধ্যে ছিলেন। ইমরান তাদেরকে একথা বলতে পারেনি যে জাতি তার আপন কন্যাদেরকেও নিজ স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করতে আপত্তি করে না, সে জাতি একে অপরকে ধোঁকা দিতে আপত্তি করবে কেন? যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যারা ধোঁকা প্রতারণার মাধ্যমে বিশ্বজয়ের স্বপ্ন দেখে, তারা তাদের ভাইদের সাথে ধোঁকা ও প্রতারণা খেলা না খেললে এ খেলায় তারা পারদর্শী হবে কিভাবে? ইমরান মনে মনে সিদ্ধান্ত নিল সে সুলতান আইয়ুবীকে জানাবে যদি মুসলমানদের মধ্যে গাদ্দার না থাকত তবে মুসলমানরা খ্রিস্টানদের পরাজিত করে এতদিনে ইউরোপও জয় করে ফেলতে পারত। মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা ও দুশ্মন হচ্ছে গাদ্দার। আকরার পাদ্রী ও খ্রিস্টান রাজন্যবর্গ এই দুর্বলতায় খুবই সন্তুষ্ট ও তৃপ্তিবোধ করছেন। ইমরান জানতে পেরেছে ক্রুসেডাররা মুসলমানদের মাঝে পাপাচার আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাদের এই মিশন দ্রুত এগিয়ে চলেছে। তারা মুসলমানদের ছোট ছোট রাজ্যগুলোর শাসকদের সাথে যোগাযোগ শুরু করেছে। এই মুসলিম রাজ্যগুলোর শাসকরা গোপনে খ্রিস্টানদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে। এদেরকে খ্রিস্টানরা নির্বিবাদে ইউরোপের মদ, অর্থ ও যুবতী সুন্দরী নারী সরবরাহ করে চলেছে। ইমরান ও রেজাউল সদা সতর্ক থেকে তাদের গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু রহিম দিন দিন দায়িত্ব থেকে গাফেল হয়ে যাচ্ছে। সে এখন সারাদিন চেষ্টা করে কি করে সবসময় বণিকের বাড়ির কাজে ব্যস্ত থাকা যায়। আলিসার ভালোবাসা তাকে অন্ধ করতে শুরু করেছে। কয়েকদিন পর আলিসা তাকে বলল বাবা এমন এক সামরিক অফিসারের সাথে তার বিয়ে ঠিক করেছে যার বয়স তার দ্বিগুণ হবে। আলিসা রহিমকে আরো বলল যত বড় অফিসারই হোক আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আলিসা তার মাকে বুঝিয়েছে সে ওই অফিসারের সাথে বিয়েতে রাজি না, কিন্তু তার বাবা সে কথা মানছে না, কারণ সে এই অফিসারকে দিয়ে প্রচুর অর্থ করেই জোগাড় করেছে। এখন তার কন্যাকে তার হাতে তুলে না দিয়ে তার উপায় নেই। একদিন আলিসা তার গলায় পরা ক্রুশটি রহিমের হাতে রেখে সেখানে তার হাত চেপে ধরে বলল, রহিম কসম এই ক্রুশের, তোমাকে ছাড়া আমি বাঁচব না। রহিমও তার হাতের ওপর হাত রেখে কসম খেয়ে বলল, আলিসা আমিও তোমাকে ছাড়া বাঁচব না। একদিন পাদ্রীর কাছে 4-5 জন সামরিক অফিসার এলো এবং তার খাস কামরায় গিয়ে বসলো। ইমরান তাদের চেহারা দেখে বুঝতে পারল কোনো গুরুত্বপূর্ণ গোপন বিষয় আলোচনার জন্য এসেছে তারা কামরায় প্রবেশের কিছুক্ষণ পর ইমরান ও পাদ্রীর কামরায় প্রবেশ করলো। এক ফৌজি অফিসার কথা বলছিল। ইমরানকে কামরায় ঢুকতে দেখে মাঝপথে কথা থামিয়ে চুপ হয়ে গেল। পাদ্রী বলল, জন গিন্থার তুমি কিছুক্ষণ বাইরেই থাকো, আমরা কিছু জরুরি কথা বলছি। ইমরান পাশের কামরায় চলে গেলে অফিসার আবার তার কথা শুরু করলো। পাশের কামরায় গিয়ে ইমরান দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে রইল। তারা কথা বলছিল নিচু স্বরে, তবু কিছু দরকারি কথা ইমরান বুঝতে পারল, আর যেটুকু বুঝতে পারল তাতেই তার দফা রফা হওয়ার অবস্থা। ফৌজি অফিসাররা চলে যেতেই ইমরানও সেখান থেকে সরে পড়ল, যাতে পাদ্রীর কোনো সন্দেহ না হয়। সে শুধু কামরার বাইরেই এলো না, গির্জারও বাইরে চলে এলো। তার মনে হলো এখনই তার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত এবং কোথাও না থেমে সোজা কায়রোয় গিয়ে পৌঁছা দরকার। সুলতান আইয়ুবীকে এই সংবাদ জানানো দরকার যে আপনার ওপর কঠিন আঘাত আসছে।
যাতে তিনি এই আক্রমণ প্রতিরোধ করতে প্রস্তুতি নিতে পারেন। তার মধ্যে এক ধরনের অস্থিরতা শুরু হলো এবং অস্থিরতা নিয়েই সে পুনরায় গির্জায় ফিরে এলো। পাদ্রী তাকে দেখে এমন এক কাজে লাগিয়ে দিল যে সে আর তখন পালাতে পারল না। তাছাড়া তার মনে পড়ল যাওয়ার আগে রহিম এবং রেজাউলের রিপোর্টও জেনে যাওয়া দরকার। সে ধারণা করলো এই সংবাদ তাদের কানেও নিশ্চয়ই এসেছে। যদি তাদের কাছে এই খবরের সত্যতা যাচাই হয়ে যায় তবে আর এখানে কারোরই থাকার দরকার নেই। তাহলে তিনজনই একসাথে আগ্রা থেকে বের হয়ে যেতে পারে। পরক্ষণেই তার মনে হলো একসাথে রওনা দিতে গেলে 2-1 দিন অপেক্ষা করতে হতে পারে। কিন্তু অপেক্ষা করা কি ঠিক হবে? এসব নানা চিন্তা তাকে অস্থির করে তুলল। পরের দিনই সে রেজাউলের সাথে দেখা করল। রেজাউল তখন আস্তা বলেই ছিল। নতুন কোনো খবর পেয়েছিস? তাকে জিজ্ঞেস করলো ইমরান। রেজা বলল, এখানে অসাধারণ তৎপরতা চলছে। যতদূর বুঝতে পারছি ক্রুসেডাররা এবার স্থলপথে আক্রমণ চালাবে না। মনে হয় তারা সমুদ্রপথেই আক্রমণ করবে। কিন্তু এর বেশি আর কিছুই জানতে পারেনি। ইমরান যতটা জানতে পেরেছিল তার কিছু বলল তাকে। বলল, খ্রিস্টানরা ফয়সালামূলক যুদ্ধ করার জন্যই এই আক্রমণ চালাবে। সে রেজাউলকে এই আক্রমণের বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য বলল। ইমরান শুধু তার জানা কথাগুলোর সত্যতার প্রমাণ পেতে চায়, নতুবা বিস্তারিত সে মোটামুটি জেনেই গেছে। সে রেজাউলকে বলল, 2-1 দিনের মধ্যেই এখান থেকে পালাতে হবে। যে দায়িত্ব দিয়ে আমাদের এখানে পাঠানো হয়েছিল বলতে গেলে তা পূর্ণ হয়েছে। এখন ফিরে যাওয়ার জন্য আমাদের 3টি ঘোড়া বা উটের প্রয়োজন। কোথাও থেকে চুরি করা ছাড়া সে প্রয়োজন পূরণের কোনো উপায় তো দেখছি না, বলল রেজাউল। ইমরান রহিমের সাথেও দেখা করতে চাইল। তাকেও সতর্ক করে পালানোর কথা বলতে হবে। কিন্তু রাত হয়ে গিয়েছিল বলে সে তার ঠিকানায় যাওয়া ঠিক মনে করল না। কারণ বণিকের বাড়ির ঠিকানায় অন্য কারো যাওয়া উচিত নয়। ইমরান গির্জায় ফিরে এলো। সে রহিমের কাছে গেলেও তার দেখা পেত না, কারণ রহিম তখন তার নির্দিষ্ট ঠিকানায় ছিল না। এমনকি সে আক্রা শহরেও ছিল না। যখন ইমরান তার দায়িত্ব পালনে পেরেশান, সে সময় রহিম পেরেশান আলিসাকে নিয়ে। এক অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে পড়েছিল রহিম। খ্রিস্টানদের এক ভোজসভায় মেহমানদের জন্য একটি নাচের আসরের আয়োজন করা হয়েছিল। এই আসরে শরীক ছিল আলিসাও। আলিসার বাগদত্তা তাকে তার সাথে নাচের জন্য বলল, কিন্তু আলিসা তার সাথে নাচতে অস্বীকার করে বসল এবং তার চেয়ে অল্প বয়স্ক এক যুবকের সাথে নাচতে শুরু করল। এ নিয়ে সে অফিসার তার বাবার কাছে অভিযোগ করল। তার বাবাও সে মাহফিলে ছিল। সেখানে সমানে মদের বোতল খালি হচ্ছিল। আলিসার বাবা মেয়েকে গিয়ে সতর্ক করল, বলল, কেন তুমি তোমার হবু স্বামীর সাথে নাচছ না? কেন তাকে অপমান করছো? আলিসা এ কথার কোনো জবাব না দিয়ে রাগ করে সেখান থেকে বাড়ি চলে গেল। আসার আগে তার হবু স্বামীকে আসর থেকে সরিয়ে এনে বলল, খবরদার বুড়ো, আমাকে বিয়ে করার আশা ছেড়ে দে। কোনো বুড়ো ভেমকে আমি বিয়ে করব না। আরেকবার আমার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি তুলে ফেলব। এ কথা বলে সে আর সেখানে দাঁড়ায়নি। হতভম্ব অফিসারের নাকের ডগার উপর দিয়ে সোজা হেঁটে বাড়ি চলে এসেছিল। এ অপমান সইতে পারল না অফিসার। তিনি আলিসার বাবাকে খুঁজে বের করে তাকে নিয়ে তাদের বাড়িতে এলেন। বয়স হওয়ার কারণে অফিসার রাগকে চরমে পৌঁছে দেননি, বরং মনে মনে কিছুটা মজাও পাচ্ছিলেন। ভাবছিলেন, মেয়ে মানুষ একটু তেজি না হলে জমে না। বাড়ি গিয়ে বণিক মেয়েকে খুঁজতে গেল তার কামরায়, কিন্তু দেখল সেখানে সে নেই। খুঁজতে খুঁজতে তাকে গিয়ে পাওয়া গেল রহিমের কামরায়, পরবৃত্ত পর মালির ঘাড়ে। গভীর রাতে হবু স্বামী ও তার পিতার সামনে আলিসা ধরা পড়ল রহিমের ঘরে। ক্ষিপ্ত বাপ পারলে মেয়েকে চুল ধরে টেনে নিয়ে আসে এমন অবস্থা। কর্কশ কণ্ঠে সে মেয়েকে জিজ্ঞেস করল, এখানে কি করছিস? মেয়েও তেজের সাথে উত্তর দিল, আমার যেখানে মন চায় যাব, যার কাছে ইচ্ছা যাব। আমাকে নিয়ে কারো মাথা ব্যথা করার দরকার নেই। এরকম জবাব সেই সামরিক অফিসারটি পছন্দ হলো না। তার মনে সন্দেহ জাগলো, ডাল মে কুছ কালা হ্যায়। আলিসার বাবাকে সে বলল, ওর সাথে রাগারাগি করার দরকার নেই, মেয়েকে নিয়ে ঘরে চলে যান। রহিমের ঘর থেকে ওরা বেরিয়ে যেতেই সে অফিসার রহিমকে জিজ্ঞেস করল, এই মেয়েটি এত রাতে এখানে এসেছিল কেন? রহিম উত্তরে বলল, সে কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? যে এসেছিল তাকে জিজ্ঞেস করুন। ও কি আজই প্রথম এখানে এসেছে নাকি আগেও আসতো?
তার জায়গায় সে যতবার খুশি আসবে যাবে, সেজন্য কি যাত্রার কাছে কৈফিয়ত দিতে হবে? লোকটি ছিল সামরিক বিভাগের বড় অফিসার। এতক্ষণ সে যে ধৈর্য ধরে রেখেছিল, একজন চাকরের এ ধরনের অধ্যত্বপূর্ণ আচরণে তার ধরে রাখতে পারল না। রহিমকে ধমক দিয়ে বলল, খবরদার বদতমিজ, সওদাগরের সম্মানে এখনো তোর লাশ পড়েনি, নইলে এতক্ষণে তুই লাশ হয়ে যেতিস। কাল ভোরেই তুমি এখান থেকে চলে যাবা, নইলে আর কোনোদিন জীবিত যাওয়ার সুযোগ পাবি না। রহিমের শরীরেও ছিল যৌবনের রক্ত, ভালোবাসার উন্মাদনা। সে অফিসারের মুখের ওপর জবাব দিল, আমি এখানে থাকবো কি থাকবো না তা নির্ধারণ করবে আমার মুনিব। আমার ব্যাপারে অন্য কারো নাক গলানো আমি পছন্দ করি না। এই উত্তপ্ত কথাবার্তা হয়তো আরো চলতো, কিন্তু বণিক এসে দুজনের মধ্যে মিটমাট করে দিল। যাওয়ার আগে অফিসার আলিসার বাবাকে বলে গেল, এই লোক যেন আগামীকালের পর এখানে না থাকে। পরের দিন আলিসার বাবা রহিমকে বলল, বাবা, এই ঘটনার পর আর তোমাকে চাকরিতে রাখা সম্ভব নয়, কারণ সৈন্য বিভাগের এত বড় অফিসারকে অসন্তুষ্ট করলে কেবল যে আমার কারবার নষ্ট হবে তা নয়, প্রাণ নিয়ে বাঁচাও দায় হয়ে যাবে। সে রহিমকে উপদেশ দিল, তুমি আজই এখান থেকে চলে যাও, কারণ সামরিক অফিসার তোমাকে তার কথা মতো খুন না করলেও বিনা অপরাধেই কয়েদখানায় পাঠিয়ে দিতে পারে। রহিম অতীতের সব কথা ভুলে গিয়েছিল। ভয়ঙ্কর বর্তমান মুছে দিয়েছিল তার সব স্মৃতি। ভুলে গিয়েছিল সে এখানে কোনো দায়িত্ব নিয়ে কেন এসেছিল। সে আলিশাকে তার জীবনের সাথে জড়িয়ে ফেলেছিল। আলিশার বাগদত্তার ধমকের উচিত জবাব দেওয়ার জন্য তার যুবক রক্ত টকবক করে উঠল। বণিকের দোকান থেকে বেরিয়ে এলো রহিম। প্রথমে রহিম বণিকের বাড়িতে গেল। আলিশার সঙ্গে দেখা করে বলল, তোমার বাবা আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আলিশা বলল, আমি তোমাকে বরখাস্ত করিনি, আমার হৃদয়ে তুমি ছিলে, আছো এবং থাকবে। আমি বুঝতে পারছি এখানে আমাদের থাকা ঠিক হবে না, আমরা দূরে কোথাও পালিয়ে যাব, কিন্তু কখন, কিভাবে? তুমি আজ সন্ধ্যার সময় এখানে চলে এসো। সে সময় আব্বা বাড়িতে থাকে না, লোকজনও সন্ধ্যায় ব্যস্ততায় থাকে। আজ ওই সন্ধ্যার অন্ধকারে পালিয়ে যাব আমরা। কিন্তু তোমার আব্বা বরখাস্ত করার পর এখানে আমাদের দুজনের একসাথে পথ চলা নিরাপদ নয়। তাহলে আমি তোমাকে শহরের বাইরের একটা ঠিকানা দিচ্ছি, সময় মতো ওখানে চলে যাও। আমি আমার বাবার ঘোড়া নিয়ে যথাসময় চলে আসব। রাতে যখন ইমরান রেজাউলের কাছে বসেছিল আর গোপন তথ্য নিয়ে আলোচনা করছিল, রহিম তখন গোপনে শহর থেকে বেরিয়ে আলিসার দেওয়ার ঠিকানা খুঁজে বেড়াচ্ছিল। যখন ওরা কি করে জীবনের ঝুঁকি এড়িয়ে তিনজনে একত্রে এখান থেকে পালানো যায় সে চিন্তা করছিল, রহিম তখন আলিসাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য শহরের বাইরে তার বলে দেয়া একটি নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছিল। আলিসা বলেছিল সে তার বাবার ঘোড়া নিয়ে আসবে আর তারা একই ঘোড়ার পিঠে দুজন একত্রে পালাবে। রহিম অধৈর্যভাবে আলিসার জন্য অপেক্ষা করছিল আর ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। সে ভেবে পাচ্ছিল না আলিসা তার বাবার ঘোড়া কেমন করে চুরি করবে। আলিসা সময় মতোই তার বাবার ঘোড়ার পিঠে জিন বেঁধে তার ওপর লাফিয়ে উঠল এবং দ্রুত বেরিয়ে এলো বাড়ি থেকে। রহিম যখন তাকে দেখল তখনও তার বিশ্বাস হচ্ছিল না আলিসা এসে গেছে। আলিসা ঘোড়া নিয়ে রহিমের কাছে পৌঁছল এবং বলল, রহিম, তাড়াতাড়ি উঠে এসো। আলিসার আহ্বানে রহিম তার পেছনে ঘোড়ার পিঠে চেপে বসল। কিছু দূর তারা ধীর গতিতে অগ্রসর হলো। শহর ও শহরতলি অতিক্রম করে ঘোড়া থামালো আলিসা। বলল, এবার ঘোড়ার বাগ তুমি হাতে নাও। রহিম আলিসার হাত থেকে ঘোড়ার বাগ হাতে নিল এবং তীব্র গতিতে ঘোড়া ছুটালো। কিছুক্ষণের মধ্যেই তারা আকরা থেকে অনেক দূরে চলে গেল। অনেক রাত। তারা এমন এক স্থানে এসে পৌঁছল যেখানে পানি আছে। ঘোড়াকে পানি পান করানো এবং একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘোড়া থামালো রহিম, কারণ সে জানত এরপর বহুদূর পর্যন্ত আর পানি পাওয়া যাবে না। তাছাড়া তারা এতদূর চলে এসেছে যে তার মনে হলো এখন আর ধরা পড়ার সম্ভাবনা নেই। আলিসা বাড়ি থেকে পালিয়ে আসায় তার খোঁজে লোক বেরোবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে যে পালিয়েছে এ কথা জানতে সময় লাগবে তাদের। তার উপর পালিয়ে সে কোন দিকে যাবে এবং কার সাথে গেছে কারো জানা নেই। রাতের অন্ধকারে তারা যে এদিকেই এসেছে এ খবরও জানা থাকার কথা নয় অনুসন্ধানী দলের। এসব বিবেচনা করেই সে আলিসাকে বলল, আজ রাতের মতো এসো,
আমরা এখানেই বিশ্রাম নেই। সকালে অন্ধকার থাকতেই আবার রওনা হয়ে যাব। তুমি বাইতুল মুকাদ্দাসের রাস্তা চেনো? আলিসা রহিমকে প্রশ্ন করল। তারা আকরা থেকে বের হওয়ার সময় কোথায় যাবে তার কোনো সিদ্ধান্তই নেয়নি। তাদের তখন উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে নিরাপদে শহর থেকে বেরিয়ে যাওয়া। আলিসা বাইতুল মুকাদ্দাসের নাম করলে রহিম বলল, বাইতুল মুকাদ্দাস কেন? আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমার পিছু ধাওয়া করার কারো কোনো সাহসই হবে না। কোথায় নিয়ে যাবে? আলিসা জিজ্ঞেস করল। মিশরের দিকে, রহিম উত্তর করল। মিশর? আলিসা বিস্ময় প্রকাশ করে বলল, সে তো মুসলমানদের দেশ, তারা তো আমাদের জীবিত রাখবে না। মুসলমানদেরকে তুমি জানো না আলিসা, রহিম বলল। মুসলমানরা খুবই সদয় জাতি, তুমি গেলেই দেখতে পাবে। না, আলিসা চমকে উঠে বলল, মুসলমানদের আমি ভীষণ ভয় করি। শিশুকাল থেকে শুনে আসছি মুসলমানরা জঘন্য জাতি। আমাদের মায়েরা শিশুদের ঘুম পাড়ানোর সময় ভয় দেখায়, ঘুমো বাবু ঘুমাও, সাবধান, গোল করো না, ওই যে মুসলমানরা আসছে, টের পেলে ওরা আমাদের জবাই করে ফেলবে। না রহিম, আমি মিশর যাব না। মুসলমানদের আমি দারুণভাবে ভয় এবং ঘৃণা করি। আসলে সে খুব ভয় পাচ্ছিল। ভয়ে সে রহিমকে জড়িয়ে ধরল এবং যেন মুসলমানরা তাকে জবাই করার জন্য এসে গেছে। আলিসা রহিমকে জড়িয়ে ধরে রেখেই বলল, আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে চলো। সেখানে সম্মানিত পাত্রীকে সাক্ষী রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আলিসা রহিমের বুকে মুখ ঘষছিল, মাথা তুলে বলল, বাইতুল মুকাদ্দাস কোন দিকে? আমার দিক সব উলট পালট হয়ে গেছে। তুমি বাইতুল মুকাদ্দাস যাচ্ছ তো? আমি মিশরের দিকে যাচ্ছি। রহিম আবারও আগের কথাই বলল, না, তুমি মিশর যাবে না। আলিসা জিদ ধরল এবং কাঁদতে লাগলো। কেন? তুমি মুসলমানদের খুব বেশি ভয় করো, তাদের ঘৃণা করো। হ্যাঁ, খুব বেশি ঘৃণা করি। আর আমার সঙ্গে তোমার ভালোবাসা। ও কথা বলছো কেন? তুমি জানো তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। যদি আমি বলি আমি মুসলমান, তখন তুমি কি করবে? তখন আমি হাসব। আলিসা বলল, তোমার রসিকতা আমার বড্ড ভালো লাগে। আমি হাসি ঠাট্টা করছি না আলিসা। রহিম শান্ত স্বরে ধীরে সুস্থে বলল, আমি আসলে একজন মুসলমান। তুমি আমার কঠিন ত্যাগের কথা চিন্তা করো। তোমাকে পাওয়ার জন্য আমি কি না করেছি। শুধু তোমার ভালোবাসাই আমাকে এই ত্যাগ শিকারে শক্তি জুগিয়েছে। আর আমিও খুশি মনে সেই কুরবানি আজও দিয়ে যাচ্ছি। কেমন কুরবানি? আলিসা বলল, তুমি আগে থেকে গৃহহীন, ভাগ্য বিড়ম্বিত এক যুবক। আমাকে নিয়ে সংসার করে তুলতে গিয়ে নতুন করে তুমি আবার কি ত্যাগ করলে? না, তা নয় আলিসা, রহিম বলল, আমি এখন গৃহহীন হয়েছি। তুমি বাড়ি থেকে পালিয়েছ, আমার সাথে বিয়ে করে নতুন ঘর সংসার করবে। কিন্তু আমার তো কোনো ঠিকানা হবে না। আমি আমার কঠিন দায়িত্ব থেকে আজ পলাতক। আমি আমার সৈন্য বিভাগ থেকেও বিচ্ছিন্ন। আমি মিশরের গোয়েন্দা বিভাগের একজন অফিসার। আকরা শহরে গোয়েন্দাগিরি করতে এসে তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আমি আমার দায়িত্বকে কোরবানি দিয়েছি। আমার কর্তব্য কোরবানি করেছি। আমার চাকরি, পদোন্নতি, উন্নতি, অগ্রগতি সব কোরবানি করেছি। তুমি আমাকে বড্ড ভয় দেখাচ্ছ, আলিসা হেসে বলল। রাখো এসব হেয়ালিপনা, এখন ঘুমিয়ে যাও, আমি তোমাকে জাগিয়ে দেব। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না আলিসা, রহিম বলল। আমার নাম রহিম, হাঙুর কিংবা আইলিমুর নয়। আমি তোমাকে ধোকার মধ্যে রাখতে চাই না। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, তোমাকে আমি যেখানেই রাখি সুখে শান্তিতে রাখব। তোমার বাবার বাড়ির মতো সুখ শান্তি হয়তো আমি দিতে পারবো না, কিন্তু তোমাকে কোনো কষ্ট করতে দেব না। তোমার জীবন আমি সুখ শান্তিতে ভরে দেব। আমাকে কি ইসলাম গ্রহণ করতে হবে? আলিসা জিজ্ঞেস করল। তাতে কি তোমার কোনো আপত্তি আছে? রহিম বলল, যদি তোমার আপত্তি থাকে তবে এমন কথা আমার মুখ থেকে কোনোদিন তুমি শুনতে পাবে না। আলিসা, এখন এসব কথা থাক, আর সময় নষ্ট না করে শুয়ে পড়ো। আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কথা বলার সময় অনেক পাবো আমরা। রহিম নিজে শুয়ে পড়লে আলিসাও শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আলিসা রহিমের নাক ডাকার শব্দ শুনতে পেল, কিন্তু তার মোটেই ঘুম আসছিল না। নানা রকম দুশ্চিন্তা তখন কিলবিল করছিল তার মাথায়। রহিমের ঘুম ভাঙল। চারদিক তখন ফর্সা হয়ে গেছে। সে আতঙ্কে উঠে বসল। তার এত বেশি ঘুমানো উচিত হয়নি। সে চোখ মেলে এদিক ওদিক তাকালো। সেখানে ঘোড়াও নেই, আলিসাও নেই। সে আবারও এদিক ওদিক দেখল।
শেষে এক টিলার ওপর দাঁড়িয়ে চারদিকে তাকালো। মরুভূমির শূন্যতা ছাড়া কিছুই তার চোখে পড়ল না। সে কয়েকবার আলিসা আলিসা করে ডাকলো, কোনো সারা শব্দ পাওয়া গেল না। সে ভীষণ চিন্তায় পড়ে গেল। কি ঘটতে পারে ধারণা করতে গিয়ে সে কোনো কুল কিনারা পেল না। একবার মনে হলো কোনো লোক কি তাদের পিছু ধাওয়া করে এসেছিল। সে আলিসাকে ঘুমন্ত অবস্থায় উঠে নিয়ে গেছে, কিন্তু তাই বা কি করে হয়? তাহলে তো রহিমকে জীবিত রাখার কথা না। নিশ্চয় তাকে হত্যা করত বা নারী অপহরণকারী হিসেবে তাকেও ধরে নিয়ে যেত। সে খুবই অবাক হলো। লোকেরা আলিসাকে এমন চুপিসারে কেমন করে উঠিয়ে নিয়ে গেল যে সে একটুও টের পেল না। হঠাৎ আরেকটি চিন্তা মাথায় ঢুকতেই সে একটু ভয় পেয়ে গেল। আলিসা নিজেই পালিয়ে যায়নি তো? সে মুসলমান, এ কথা শোনার পর আলিসার পক্ষে পালিয়ে যাওয়া কি খুবই অসম্ভব কোনো ব্যাপার? আলিসা যেখানে যাক বা তাকে কেউ উঠিয়ে নিয়ে যাক, রহিম এই ভেবে অস্থির হয়ে উঠল যে সে এখন কোথায় যাবে। আকরা ফিরে যাওয়া ভীষণ বিপজ্জনক, কায়রো ফিরে যাওয়া আরও বিপজ্জনক, কারণ সে তার ফরজ দায়িত্ব পালন করেনি। তাছাড়া কমান্ডার ইমরানকেও সে কিছু বলে আসেনি। অনেক চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিল সে আকরাও নয়, কায়রোও নয়, সোজা ক্রাকে চলে যাবে। সেখানে গিয়ে বলবে তাকে মুসলমান ও গোয়েন্দা বলে চিনে ফেলেছিল বলে কাউকে কিছু না বলেই সে পালিয়ে এসেছে। অবস্থা এমনই প্রতিকূল হয়ে উঠেছিল যে রেজাউল বা ইমরান কাউকে সে কোনো সংবাদও দিতে পারেনি। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছিল। অনেক ভেবে দেখলো এটাই সবচেয়ে ভালো কৈফত, কারণ কেউ এ ব্যাপারে কোনো প্রশ্ন করবে না। কেউ বলবে না তোমার কথার যথার্থতা প্রমাণ করো, সাক্ষী পেশ করো। রহিম পানি পান করে পায়ে হেঁটে ক্রাকের দিকে যাত্রা করল। আলিসার অনুপস্থিতিতে সে খুবই মর্মাহত ও বেদনা বোধ করছিল। তার আফসোস হচ্ছিল এইভাবে জীবনে আলিসার কোনো খবর কি আর পাবো না। এই বিশাল মরুভূমিতে সে কেমন করে কোথায় হারিয়ে গেল। সে অতি কষ্টে পায়ে হেঁটে মাইল তিনেক পথ মাত্র অতিক্রম করল। হঠাৎ ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল পেছনে। শব্দের উৎস লক্ষ্য করে সে পেছনে তাকিয়ে দেখল ধুলি ঝড় তুলে তার দিকেই ছুটে আসছে ঘোড়া। সে এদিক ওদিক দেখল, কোথাও লুকানোর জায়গা নেই। সে জানতো না এই আরোহী কারা। আরোহীদের নিয়ে চিন্তার চেয়ে তার নিজেকে নিয়েই বেশি চিন্তা হলো। কি পরিচয় দেবে সে তার নিজের? এই মরুভূমিতে বাহনহীন অবস্থায় সে কি করছে? সে কি খ্রিস্টান না মুসলিম? খ্রিস্টান হলে সে ক্রাকের দিকে যাচ্ছে কেন? মুসলিম হলে খ্রিস্টান অধ্যুষিত মরু অঞ্চলে কি করছে সে? সে ঘোড়ার রাস্তা থেকে একটু সরে গিয়ে হাঁটতে লাগলো। ঘোড়ার নিকটবর্তী হলো। এবার সে ওদের চিনতে পারল। ওরা আকরার ক্রুসেড বাহিনীর সদস্য। অশ্বারোহী বাহিনী মুহূর্তে তাকে ঘিরে ফেলল। সে নিরস্ত্র অসহায়, পালানোর কোনো সুযোগই পেল না সে। আরোহীদের দিকে তাকালো সে। তাদের মধ্যে একজনকে সে চিনতে পারল। এই যে সেই সামরিক অফিসার আলিসা, যার বাগদত্তা। সে রহিমকে বলল, আমারও ধারণা ছিল যে তুমি খ্রিস্টান নও। তাকে ধরে ফেলা হলো। সে কোনো রকম বাধাই দিল না তাদের। তারা তার হাত পিঠের দিকে শক্ত করে বেঁধে এক আরোহীর পেছনে ঘোড়ার পিঠে তুলে দিল। ঘোড়া আকরার দিকে চলল। ঘটনাটি সেই সময়ের, যখন ইমরান রহিমের সাথে দেখা করতে গিয়ে দেখল সে সেখানে নেই। বণিকের চাকর ইমরানকে বলল তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইমরান খুব দুশ্চিন্তায় পড়ে গেল। রহিম গেল কোথায়? কোনো সমস্যা দেখা দিলে প্রথমে তো রহিমের তার কাছেই আসার কথা, কিন্তু সে কেন তার কাছে এলো না? এসব চিন্তা করতে করতে ইমরান আবার গির্জায় ফিরে এলো। এক অজানা আশঙ্কায় দুরু দুরু করতে লাগলো তার বুক।